আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সোলাপ সংবাদ শিরোনামগুলো। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক প্রত্যাহার, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের। শীতে সংক্রমণ বাড়ার আশঙ্কায় প্রস্তুতির নির্দেশনা প্রধানমন্ত্রীর, করোনায় ব্যবসা বাণিজ্য সচল রাখতে আন্তরিকতার আশ্বাস। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় এবার ডিপিডিসি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শুরু, অবহেলার কারণ উদ্ঘাটনের চেষ্টা। আওয়ামী লীগ সভাপতির কাছে স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির তালিকা, অনুপ্রবেশকারীদের সুযোগ নেই মন্তব্য। এবং ঝিনাইদহে ধর্ষণ মামলার যাবজ্জীবন রায় নিয়ে জালিয়াতি, আসামি ও 2 কারারক্ষী সহ 5 জনের বিরুদ্ধে মামলার নির্দেশ হাইকোর্টের। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে যা থাকছে। লন্ডনে সপ্তাহব্যাপী ফ্যাশন শোর খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে 5% আমদানি শুল্ক প্রত্যাহার করেছে সরকার। এদিকে মোবাইল কোর্টের মাধ্যমে হয়রানির অভিযোগ তুলে একজোট হয়েছেন কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ীরা। কোনো কারণ না দেখিয়ে বেআইনিভাবে জরিমানা করার অভিযোগ করেছেন তারা। হয়রানির বিরুদ্ধে সোমবার মানববন্ধনের ঘোষণা দিয়েছেন তারা। বাশরুর শাকিলের রিপোর্ট। বাজারে থরে থরে সাজানো পেঁয়াজের বস্তা, প্রতি কেজি দেশি পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে 75 টাকায়, ভারতীয় পেঁয়াজ 56 টাকা। বাজারে চলছে মোবাইল কোর্টও। অবশ্য কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের অভিযোগ, সকল রসিদ থাকার পরও তাদের হয়রানি করছে মোবাইল কোর্ট। আমার বোর্ডের লেখা আছে 80 টাকা, 80 টাকার জন্য জরিমানা করলো। আমি বললাম স্যার আমারটা তো দেশি পেঁয়াজ, অরিজিনাল দেশি পেঁয়াজ। তখন বলতেছে যে 2000 টাকা 50,000 লেখো। একজন জেল ফাঁস হয়, কিন্তু জেল কোন কারণে হয় এটা বোঝা দিতে হবে না, সে তো আমার কিছুই বোঝা নেই। সবচেয়ে বেশি খারাপ হলো পাবলিক যদি এত না কিনা কিনতো তাহলে এত দাম বাড়তো না। না আমরা তো পারেন, এটা ভুল কথা বললেন। হাটে বাড়ছে, কৃষকের কাছ থেকে আমরা কিনে আনছি বেশি দিয়ে। কৃষক 5,000 টাকা মন চায়, 4,000 টাকা মন চায়, সেখান থেকে আমরা ভেঙে সিঙ্গে কিনে নিয়ে আসি। এটা বাড়ালে কৃষকরা বাড়াইছে, আমরা বাড়াইনি। মোবাইল কোর্টের হয়রানির বিরুদ্ধে একজোট হওয়ার ঘোষণা দিয়েছে পেঁয়াজ বিক্রেতারা। তাদের সাথে একাত্ম হয়েছে কারওয়ান বাজার ব্যবসায়ী সমবায় সমিতি। আমার আজকে বলতেছে যে 50 টাকা 52 টাকা বিক্রি করুন, ঠিক আছে। তো এইভাবে করলে আমরা ব্যবসা কেমনে করবো? তো আমরা সবাই ব্যবসায়িক মিলে সবাই একটা উদ্যোগ নিছি যে আমরা কালকে একটা মানববন্ধন করব। অবশ্যই বাজার স্থিতিশীল করার জন্য সরকারের যে কোনো পদক্ষেপকে আমরা স্বাগত জানাই, কিন্তু অযথা যেন কোনো হয়রানি করা না হয় এটাই আর কি আমরা মূলত। বিভিন্ন বন্দর দিয়ে দেশে ভারতীয় ও মিয়ানমারের পেঁয়াজ প্রবেশ করছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন পেঁয়াজের আমদানি না বাড়ালে তাদের পক্ষে কম দামে বেচা সম্ভব নয়। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। শীতকালে করোনা পরিস্থিতির অবনতি হতে পারে আশঙ্কা করে সকলকে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ত্রাণ কল্যাণ তহবিলে অর্থ বরাদ্দের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী করোনার সময়েও সকলে আন্তরিকতার সঙ্গে কাজ করেছে বলে ধন্যবাদ জানান। বলেন যে কোনো পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য সচল রাখতে সরকার আন্তরিক। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। দুর্যোগ ও দুর্ভোগ মোকাবেলায় সরকারের পাশে থাকতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে 165 কোটি 60 লাখ টাকা জমা করেছে একাধিক মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান। তাদের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে সেই অনুদান হস্তান্তর করেন। এর মধ্যে সর্বোচ্চ 164 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক, BAB।
গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়ে অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সহ বিভিন্ন দুর্ভোগে ব্যাংক সহ আর্থিক খাতগুলো বরাবরের মতো এগিয়ে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকার প্রধান। যাতে ব্যবসা বাণিজ্য আপনারা চালায় যেতে পারেন তার জন্য যা যা করণীয় সে ব্যবস্থা আমরা কিন্তু নিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন প্রণোদনা দিয়েছি। এই প্রণোদনা যার ফলে আমি মনে করি আমাদের দেশের ব্যবসা বাণিজ্যগুলি সচল থাকা সম্ভব হচ্ছে। তো ব্যাংক অ্যাসোসিয়েশন সবসময় আমাদেরকে যে কোনো সময়টা কিছু হলেই কোনো দুর্বিপাক বা যা কিছু হোক এমনকি মুজিব বসে সবসময় আপনারা এগিয়ে এসেছেন, নিজেরাই এগিয়ে এসেছেন, সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ব্যবসা বাণিজ্য চালাতে হবে আর আসলে প্রাইভেটে ব্যাংকটা দেওয়ার সিদ্ধান্ত আমরাই নিয়েছিলাম, আমরাই দিয়েছি সব থেকে বেশি। গ্রাম পর্যায় পর্যন্ত মানুষ যাতে ব্যাংকিং ব্যবহারে অভ্যস্ত হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। এমনকি কৃষকদের 10 টাকায় অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দিয়েছি, অর্থাৎ মানুষকে অভ্যস্ত করা যে ব্যাংকের মাধ্যমে তারা যেন মানে তাদের আর্থিক লেনদেন করতে পারে, সেই পদক্ষেপ আমরা নিয়েছি। আর আমি মনে করি সবচেয়ে বড় কথা যে আমরা যত বেশি প্রাইভেট ব্যাংক দিয়েছি ব্যাপক হারে কর্মসংস্থান হয়েছে, অনেক মানুষের চাকরি হয়েছে। করোনা মোকাবেলায় সকলের অংশগ্রহণকে সাধুবাদ জানানোর পাশাপাশি শীতকালে সংক্রমণ মোকাবেলায় সকলকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এবারে করোনা ভাইরাসে দেখা গেছে যে আমাদের সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, সবাই, আমি কারো বাদ দিতে পারবো না। তো সেই জন্যই হয়তো এটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তবে সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবুও আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। আর আমি আপনাদের এই অনুদান সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগবে, সেজন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আর এই করোনা ভাইরাসের কারণেই আসলে সত্যি এটা ঠিকই যে দেখা হচ্ছে না, তবুও বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা যে কষ্ট করে এসেছেন আমার অফিসে, সেজন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই অনুদান করোনা সহ দুর্যোগ মোকাবেলায় কাজে আসবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রান্ত রহমান, চ্যানেল আই, ঢাকা। নারায়ণগঞ্জের তল্লায় বাইতুস-সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের পর বিদ্যুৎ সংশ্লিষ্ট ডিপিডিসি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি। তাদের অবহেলা আছে কিনা তা উদ্ঘাটনের চেষ্টা করছে তারা। সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান, মসজিদের বিস্ফোরণ ঘটনায় ফতুল্লা জোনের ডিপিডিসির কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নতুন এবং পুরনোদের সমন্বয়ে কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে জমা দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, তাদের সংগঠনে সাবেক ছাত্রলীগ নেতারাই আছেন, তাই অনুপ্রবেশকারীর কোনো সুযোগ নেই। ওবায়দুল রশিদের রিপোর্ট। গত বছরের 16 নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন। ওই সম্মেলনে নির্মল রঞ্জন গুহ সভাপতি এবং আফজালুর রহমান বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরই মাঝে সংগঠনটি কমিটির পূর্ণাঙ্গ তালিকা অনুমোদনের জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে জমা দিয়েছে। আমাদের সম্মেলনের পরপরই আমরা স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কার্যকরী কমিটি, একটা পূর্ণাঙ্গ কমিটি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই আমরা সেই কমিটিটা গণমাধ্যমে প্রকাশ করব। আমরা নবীন প্রবীণের সমন্বয়ে বিগত কমিটিতে যারা সক্ষম ছিলেন, যারা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে, রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, তাদেরকে সাথে রেখেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রলীগ বিগত কেন্দ্রীয় কমিটির অনেক নেতাকে নিয়ে আমরা কিছু নতুন সংযোজন করে পুরাতন রেখে আমরা একটা কমিটি জমা দিয়েছি। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত সেবার মানসিকতা রয়েছে এমন সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরাই স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ তালিকায় স্থান পেয়েছেন। সংগঠন বৃদ্ধি কার্যকলাপের সাথে যারা জড়িত, ইতিমধ্যে একাধিক নেতাকে আমরা বহিষ্কার করেছি। আমরা দিনাজপুরের সভাপতিকে অব্যাহতি দিয়েছি, ফরিদপুরের সাধারণ সম্পাদককে অব্যাহতি দিয়েছি, ঢাকা উত্তরের সাংগঠনিক সম্পাদককে আমরা অব্যাহতি দিয়েছি। আমাদের কাছে স্পষ্ট, স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলির ভিতরে একটি অন্যতম সংগঠন, একটু ব্যতিক্রমধর্মী সংগঠন, সেটাই আমাদের মূল লক্ষ্য। আমরা স্বেচ্ছাসেবক লীগকে একটি টিম স্বেচ্ছাসেবক লীগে পরিণত করতে চাই, অর্থাৎ সকলে মিলে আমরা এই সংগঠনটাকে পুনর্গঠন করতে চাই, শক্তিশালী করতে চাই। পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর সম্মেলন হয়ে যাওয়া ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।
গণধর্ষণ মামলায় বিচারিক আদালতের রায় বদলে দিয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কবির বিশ্বাস। রায়ের বিরুদ্ধে আপিল করলে জালিয়াতির এই ঘটনা উচ্চ আদালতে ধরা পড়ে। জালিয়াত চক্রের 5 সদস্যের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মানসারুল হক মান্নার রিপোর্ট। 8 বছর আগে গণধর্ষণের শিকার হয়েছিল ঝিনাইদহের নার্গিস বেগম। ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে আত্মহত্যা করেন নার্গিস। এই ঘটনায় গত বছর 4 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। এর মধ্যে আসামি কবির বিশ্বাস খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন। আবেদনে দেখা যায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ার পরও আসামিকে মাত্র 7 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে আদালতে সন্দেহ হলে রায় প্রদানকারী বিচারককে শোকজ করে জানা যায় প্রকৃতপক্ষে বিচারক যাবজ্জীবনের রায় দিলেও পরে তা পাল্টিয়ে 7 বছর দেখানো হয়েছে। এই জালিয়াতির সঙ্গে আসামি ছাড়াও 2 কারারক্ষী ও 2 তদবিরকারী জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। 2 জন পুলিশ কনস্টেবল যারা জেলের দায়িত্বে আছেন এবং এই মামলার যে তদবিরকারক একজন, তার বিরুদ্ধে স্পেসিফিক্যালি রেজিস্ট্রার জেনারেল সুপ্রিম কোর্টকে নির্দেশ দিয়েছেন মামলা দায়ের করার জন্য। ইনভেস্টিগেটিং এজেন্সি তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই 4 জনের বাইরেও যদি ফরজারির পিছনে কারো সম্পৃক্ততা থাকে তাহলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য। একই বেঞ্চ সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে 15টি মহিষ আনার খবর পেয়ে জব্দ করতে যায় বিজিবির সদস্যরা। গ্রামবাসীর হামলায় বিজিবির 1 সদস্য আহত হয়। এই ঘটনায় 17 জনকে আসামি করে মামলা করে বিজিবি। এর মধ্যে আসামি এক শিশু আগাম জামিন নিতে আসে হাইকোর্টে। একটা বাচ্চা যাকে আসামি করেছে এবং সেই বাচ্চাটাকে খোলা চোখে দেখলে মনে হয় তার বয়স 9 থেকে 10 বছরের বেশি হবে না, 4র্থ শ্রেণীতে পড়ে ছেলেটি। তো কেন এমন একজন ব্যক্তিকে এমন একটি অভিযোগের তাকে আসামি করা হলো, সেই বিষয়টি আদালত যিনি মামলার বাদী একজন কর্মকর্তা তাকে তলব করেছেন এবং তার কাছে ব্যাখ্যা চেয়েছেন। আইনজীবী জানিয়েছেন বিজিবির সদস্যের সাথে ওই শিশুকেও 7 অক্টোবর হাইকোর্টে আসতে হবে। মাছফড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 26 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 4939 জনের। মৃত্যুর হার 1.42। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2179 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,56,565। সুস্থতার হার 73.53। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 3,48,916 জন। 24 ঘন্টায় কল এসেছে 41,905। নমুনা সংগ্রহ হয়েছে 10,787 এবং পরীক্ষা হয়েছে 11,591। এই সময় শনাক্ত 1,544 এবং শনাক্তের হার 13.32। এবারে রয়েছে আই স্পোর্টস। প্রিয় দর্শক, খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে যোগ দিচ্ছেন আদিল আহমেদ শান। আমরা যাচ্ছি তার কাছে। আদিল। ধন্যবাদ তাহমিনা আমাকে আই স্পোর্টসের সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি। আর আয়োজনের শুরুতে থাকছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে নির্বাচনের আপডেট। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। নতুন করে দায়িত্ব পেলে বাংলাদেশকে বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ে 150-এর মধ্যে উন্নীত করার লক্ষ্যের কথা শুনিয়েছেন তারা। রিপোর্টে আরো জানাচ্ছেন আরিফ চৌধুরী। 12 বছর ধরে বাংলাদেশ ফুটবলের শীর্ষ চেয়ারে কাজী মোহাম্মদ সালাউদ্দিন। এবারে নির্বাচনে আবারও সভাপতি পদে প্রার্থী তিনি। 3 অক্টোবরের নির্বাচন উপলক্ষে তার নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের ইশতেহার ঘোষণা। জাতীয় দল, ঘরোয়া ফুটবল, নারী ফুটবল, উন্নয়ন প্রকল্প এবং টেকনিক্যাল প্রকল্প মিলিয়ে মোট 36টি ঘোষণা উঠে এসেছে সালাউদ্দিনের প্যানেলের ইশতেহারে। এই স্টেপটা দেওয়ার আগে প্রায় 3 মাস কমপ্লিট রিসার্চ, কমপ্লিট ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট করে আপনাদেরকে বলা হয়েছে আপনাকে তো একটা টার্গেট দিয়ে পৃথিবীতে নামতে হবে। আমি যদি এসেই বলি আমি চাকরি থাকবো, তাহলে তো চাকরি থাকতে হবে। আমাকে টার্গেট দিতে হবে একটা। আমি যদি মক্কার রাস্তায় শুরু করি, মক্কা যেতে গেলে তো মক্কার রাস্তায় শুরু করতে হবে। তো আমরা শুরু করছি। বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের বর্তমান বিশ্ব র্যাঙ্কিং 187 আর নারী দলের অবস্থান 134-এ। নির্বাচিত হলে জাতীয় দলকে 150-এর মধ্যে আর নারী দলকে 90-এর ঘরে আনার পরিকল্পনা তাদের। আমরা এসেছি তখন 180 ছিল, আজকে 187।
র্যাঙ্কিংয়ের একটা ব্যাপার আছে। র্যাঙ্কিংগুলো অনেক কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। আপনার এক্স্যাক্টলি ফিফা ফ্রেন্ডলিগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি বেশি ফিফা ফ্রেন্ডলি খেলেন ওই রেজাল্টটাও কাউন্টিং করে। আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার যেটা ছিল, আমরা প্রায় 3 বছর কোনো ফিফা ফ্রেন্ডলি খেলতে পারিনি। চতুর্থবার বাংলাদেশ ফুটবলের দায়িত্ব পেলে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবল টুর্নামেন্ট ও এসএ গেমস ফুটবলের শিরোপা পুনরুদ্ধার করার স্বপ্ন বাস্তবায়ন করতে চায় সম্মিলিত পরিষদ। আপনাদের কাছে যেমনই মনে হোক, আমরা তো এটা নিয়ে অনেক বিচার বিশ্লেষণ করে তৈরি করেছি। তবে এখানে বিভিন্ন স্পন্সর গোষ্ঠী বা সরকারেরও অনেক সহযোগিতার বিষয় আছে। এগুলা আমরা প্রথম থেকেই সরকারের দৃষ্টিগোচর করার চেষ্টা করব। আর আমরা গত যে ইশতেহার দিয়েছিলাম সেটাও মানে 80% হলেও আমরা বাস্তবায়িত করেছি। আর এটাকে আমরা আশা করি পূর্ণাঙ্গ বাস্তবায়িত করব আগামীতে নির্বাচিত হয়ে আসলে 4 বছরে। 3 অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। এবারে ইউরোপিয়ান ফুটবলের খবর। এমবাপ্পে এবং ডি মারিয়ার গোলে ফ্রেঞ্চ লিগ 1-এ মৌসুমের দ্বিতীয় জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই পিএসজি। নিসকে 3-0 গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। 2 ম্যাচে নিষেধাজ্ঞা থাকায় এই ম্যাচেও খেলতে পারেনি ব্রাজিলিয়ান সুপারবয় নেইমার। তবে করোনা ভাইরাস থেকে মাঠে ফিরেই প্রথমার্ধে দলকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। 38 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রাশিয়া বিশ্বকাপ জয়ী দলের এ ফরওয়ার্ড। বিরতিতে যাবার আগেই অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ হয় পিএসজির। 66 মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহোস ফরাসি জায়ান্টদের হয়ে তৃতীয় গোলটি করলে জয় নিশ্চিত হয় কোচ টমাস টুখেলের শিষ্যদের। ফুটবলের পর এবার বাংলাদেশ ক্রিকেট দলের আপডেট। রোববার শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। হোটেলে চেক ইন করেই মিরপুরের হোম অফ ক্রিকেটে হেড কোচ রাসেল ডমিঙ্গোর অধীনে অনুশীলনে নামেন 16 ক্রিকেটার। বাকিদের করোনা নেগেটিভ আসার পরও আছেন আইসোলেশনে। অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছে, দীর্ঘদিন পর দলবদ্ধভাবে অনুশীলন করতে পেরে উচ্ছ্বসিত টিমের সবাই। লকডাউনের সময়টাতে একটা জিনিসে বেশ উপকার হয়েছে আলহামদুলিল্লাহ আমার, সেটা হচ্ছে আমার ফিটনেসটা চেষ্টা করেছে যেন আরও বেটার করা যায়। ট্রেডমিলে ইউজ করেছে, বেশ অনেক গাইডলাইন ছিল ফিজিও এবং ট্রেনারের, ওনাদের সাথে উইকলি বা 3-4 দিন পর পর কথা হতো যে কী কাজ করা যায়। জিমের প্রোগ্রামগুলো দেওয়া হয়েছে, তো ওই জিনিসগুলো নিয়ে কাজ করেছে। এখন গ্রুপ ওয়াইজ কাজ করা হচ্ছে, টিমমেটরাও বেশ অনেক উৎফুল্ল এবং আমিও বেশ উৎফুল্ল, কারণ দিন শেষে এটা একটা টিম গেম এবং টিমে সবার সাথে মিলে যদি ট্রেনিংটা এনজয় করা যায় ওটা আরো বেশি ইউজফুল হয় নিজের জন্য এবং টিমমেটদের জন্য। জানাবো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর খবর। 13তম আসরের দ্বিতীয় দিনে দিল্লি ক্যাপিটালসের দেয়া 158 রানের টার্গেটে ব্যাট করছে কিংস 11 পাঞ্জাব। এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিংস ক্যাপ্টেন লোকেশ রাহুল টস জিতে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় শ্রেয়াস আইয়ারের দিল্লিকে। নির্ধারিত ওভারে 8 উইকেটে ক্যাপিটালসের সংগ্রহ দাঁড়ায় 157 রান। সর্বোচ্চ 53 রান করেন দিল্লির ওজি ব্যাটসম্যান মার্কাস স্টোইনিস। 3 উইকেট শিকার করেন পাঞ্জাব পেসার মোহাম্মদ শামি। শেষ খবরে কিংস 11 পাঞ্জাবের সংগ্রহ 4 উইকেটে 40 রান। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি তাহমিনার কাছে। আদিল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে খেলাধুলার সবশেষ তথ্য জানানোর জন্য। এবার যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশের সিনেমা হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। দুপুরে তথ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় জীবন ও জীবিকা দুদিকেই খেয়াল রাখা হচ্ছে। অনেক দেশেই সিনেমা হল খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে শিগগিরই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপি নেতাদের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়াকে মানবিক কারণে জেল থেকে মুক্তি দিয়েছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে বিরূপ মন্তব্য করা হলে জনগণের দাবির মুখে ভবিষ্যতে এ পথে নাও যেতে পারে সরকার। প্রধানমন্ত্রীকে প্রদত্ত সিআরপিসির ক্ষমতা বলে তাকে মুক্তি দিয়েছেন প্রথমে 6 মাস, আরও 6 মাস সেটি বর্ধিত করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের উচিত ছিল এই মহানুভবতার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর, কৃতজ্ঞতা জানানো। সেটির পরিবর্তে তিনি যে কথাবার্তাগুলো বলছেন বা তাদের অন্য নেতারা যে কথাবার্তাগুলো বলছেন, এতে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এই মহানুভবতা না দেখালে বরং ভালো হতো, এবং ভবিষ্যতে যখন এই প্রসঙ্গ আসবে তখন জনগণের পক্ষ থেকে হয়তো বলা হতে পারে তাকে আবার কারাগারেই, যেহেতু তিনি আদালতের মাধ্যমে কোনো জামিন পাননি। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ডি ফাদার্স বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। প্রায় 6 মাস পর আগামীকাল থেকে ভারতের কয়েকটি রাজ্যে স্কুল খুলছে। অন্য রাজ্যগুলোতে অনলাইনে ক্লাস চালানোর সিদ্ধান্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব অর্থনীতি ও বর্তমান প্রাসঙ্গিকতা শিরোনামে বিশেষ সাময়িকী হোয়াইট বোর্ড প্রকাশ করেছে আওয়ামী লীগের গবেষণা উইং CRI। ভার্চুয়াল আয়োজনে মোড়ক উন্মোচন করেছেন হোয়াইট বোর্ডের প্রধান সম্পাদক ও বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক। তিনি বলেন, একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করেছিলেন বঙ্গবন্ধু তা আজও প্রাসঙ্গিক। তরুণ প্রজন্ম ভবিষ্যতের নীতি নির্ধারক। বঙ্গবন্ধুর অর্থনৈতিক রূপকল্পকে ঘিরে এই প্রজন্ম সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করবে বলেও আশা তার। We always try and listen to our primary audience, which is the young generation of Bangladesh. It's about communication, it's about knowledge sharing, it's about knowing about our history, political ideology, the ideas that drive Bangladesh, and the ideas that drove Bangabandhu Sheikh Mujibur Rahman. এবার নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের কারণে প্রায় 6 মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে ভারতের কয়েকটি রাজ্যে স্কুল খোলা হচ্ছে। রাজ্যগুলো হলো আসাম, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, নাগাল্যান্ড, মেঘালয় ও অন্ধ্রপ্রদেশ। স্কুলে শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাই আসতে পারবে, তবে কেউ না আসতে চাইলে তাকে জোর করা যাবে না। যেসব রাজ্যে সংক্রমণ বেশি সেগুলোতে স্কুল বন্ধ রাখতে বলা হয়েছে। এদিকে অন্য রাজ্যগুলো সশরীরে স্কুলে আসার বিরোধিতা করে অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। করোনা মহামারীর মধ্যে লন্ডনে ফ্যাশন সপ্তাহ শুরু হয়েছে। ফ্যাশন সপ্তাহে 230 জন ডিজাইনার অংশ নিয়েছেন। এর মধ্যে 22টি শো, 49টি ভার্চুয়াল শো, 7টি ক্যাটওয়াক এবং 9টি সন্ধ্যাকালীন শো রয়েছে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা মেনে শোগুলো পরিচালনা করতে নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের সিইও ক্যারলিন রুশ বলেছেন, অংশগ্রহণকারীদের সুস্থ রাখতে সর্বোচ্চ সতর্কতা মেনে চলা হচ্ছে। ফ্যাশন সপ্তাহটি শেষ হবে আগামী সোমবার। এবারে অর্থনীতি সংবাদ। যুক্তরাষ্ট্রের কৃষিভিত্তিক রাজ্যগুলোর জন্য $1,400 কোটি সহায়তা তহবিল ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেসব কৃষক তাদের পণ্য বিক্রি করতে পারেননি এবং ব্যয় বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ওই সহায়তা দেওয়া হবে। দেশটির কৃষিমন্ত্রী সানি পারদিও এক বিবৃতিতে জানান, করোনা ভাইরাস মহামারীতে কৃষি খাত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। করোনায় কৃষি বাজার ক্ষতিগ্রস্ত হওয়ায় যাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে তাদের সহায়তা করাই নোভেল করোনা ভাইরাস ফুড অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের লক্ষ্য। এবার রয়েছে চট্টগ্রাম সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ চট্টগ্রামের উদ্যোগে বিশেষ সেবা সপ্তাহ কর্মসূচি চালু করেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ জুড়ে একযোগে বিশেষ ওই সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপপরিচালক শহীদুল্লাহ সহ অন্যরা সে সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রাহকদের বিআরটিএর সার্ভিস পোর্টালের মাধ্যমে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেল রেজিস্ট্রেশন দেওয়া হয়।
আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ চলবে। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। শরীয়তপুরের নড়িয়া উপজেলার কুশিয়া গ্রামে পানি প্রবাহের খাল দখল করে বাড়ি করায় 100 একর জমির ধান উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রভাবশালীদের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী। অভিযুক্তরা নিজেদের জমি দাবি করে খাল ভরাটের কথা স্বীকার করেছেন। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমানের রিপোর্ট। 150 বছরেরও বেশি সময় ধরে নড়িয়া উপজেলার বাহিরকুশিয়া গ্রামের খালটি থেকে শতাধিক কৃষক বোরো ধান চাষের পানি পেতেন। অভিযোগ, 3 বছর ধরে স্থানীয় প্রভাবশালী 2 ব্যক্তি খালটি ভরাট করে বন্ধ করে দেয় পানি প্রবাহের একমাত্র পথটি। আজকে 2 বছর তো রিজার্ভ আমরা চাষ করতে পারি না, খালটা বন্ধ করে রাখছে। যে খালটা দিয়ে আজকে আমরা প্রায় 100 একর জমি এই প্রতি বছর গত বছর আমরা ইয়া করতে পারি না, এইবার বন্ধ হয়ে যাবে। এই খালটা বন্ধ করে দিয়েছে এরা। রাস্তার জনগণ আটকাচ্ছে, খালের পানি যাতায়াত করতে ধান করণের লেগে বীজ হালাইতেইব, এই পানিও সরে না, বিষও ফালাইতারি না। পূর্বপুরুষের খাল 150 বছর আগের, এইটা যদি না থাকে জমি নষ্ট হয়ে যাবো। এই রাস্তাটা মনে করেন আমাদের 200 বছর আগের রাস্তা, ষড়যন্ত্র করে রাস্তা বন্ধ করে সে বিল্ডিং উঠে। গত বছর এই খালের জন্য, এই মাটি ফালানোর জন্য কৃষকে ধান লাগাইতে পারে নাই। নিজেদের জমি বলেই খাল ভরাট করা হয়েছে বলে জানিয়েছেন অভিযুক্ত ওই ব্যক্তি। এটা আমাদের ব্যক্তিগত জায়গা, এই জায়গাটা এটা নিজে এই খালের মতো আছে, খালের নিচে আমরা কালভার্ট দিয়ে দিছি। এখন যদি প্রয়োজন আরো 2-একটা কালভার্ট দিতে হয়, পাইপ দিতে হয় এই পানি সঞ্চালনের জন্য, আমরা সেটা করি। 100 একর বড় আবাদি জমির স্বার্থে খালটি প্রবাহমান রাখা জরুরি বলে মনে করে স্থানীয় প্রশাসনও। বাড়ির সামনে দিয়ে খালটা বন্ধ করে দিয়েছে এবং যার কারণে প্রায় 100 একর জমি এখন অনাবাদি থাকার একটা সমূহ সম্ভাবনা দেখা দিচ্ছে এবং এখানকার গরিব কৃষকরা খুবই আতঙ্কিত এই বিষয়টা নিয়ে। এলাকার কৃষকদের স্বার্থে আমি মনে করি এই খালটা চলমান থাকা খুবই জরুরি। বালু ভরাট করে পানি প্রবাহ আটকে রেখেছে এবং কৃষিকাজের ব্যাঘাত ঘটেছে, এই ধরনের একটি অভিযোগের আমি অনুলিপি পেয়েছি। কৃষিকাজের যাতে ব্যাঘাত না ঘটে, অগ্রাধিকার ভিত্তিতে অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শুধু পানি প্রবাহ নয়, বাড়ির দেয়াল তুলে রাস্তা বন্ধ করায় 10,000-এরও বেশি মানুষের চলাচল বিঘ্নিত হচ্ছে ওই অঞ্চলে। শরীয়তপুরের নড়িয়া উপজেলা থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। বক ও পানকৌড়ির নিরাপদ আশ্রয়স্থল চাঁদপুর জেলা প্রশাসকের ডাক বাংলো ও আশেপাশের এলাকা। দীর্ঘদিন ধরে এখানে সহ অবস্থান নিয়েছেন ভিন্ন 2 প্রজাতির পাখি। দিনভর পাখিদের কলকাকলিতে পথচারীদের মনেও আনন্দ আনে। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিওতে শাকিলা জেসমিনের রিপোর্ট। ডিমে তা দিচ্ছে পানকৌড়ি, পরম মমতায় বেড়ে উঠছে ছানারা। প্রজনন মৌসুমে চাঁদপুর জেলা প্রশাসকের ডাকবাংলো ও প্রেস ক্লাব এলাকায় পানকৌড়ি ও সাদাবকের ব্যস্ততা। এখানকার গাছগুলোতে 2 দশক ধরে এই 2 প্রজাতির পাখির বসবাস। সকাল সন্ধ্যায় পাখির কলকাকলিতে মুখরিত পুরো এলাকা, আর দিনভর ডাকাতিয়া নদীতে ছুটে বেড়ানো। নিরাপদ এই আশ্রয় সম্ভব হয়েছে পাখিদের প্রতি স্থানীয়দের ভালোবাসায়। আগে ছিল সরাই পাখি, এরপর আইছে বগ, এরপর আইছে পানি কলস। হয়তো রাস্তাঘাটে হাঁটতে গেলে হয়তো দেখা যায় একটু পায়খানা করে দেয়, কিন্তু তারপর আমরা বিরক্ত বোধ মনে করি না। আমাদের কাছে ভালো লাগে যে আমাদের এলাকায় এই ধরনের পাখি বসবাস করে, এতে আমরা খুশি। পথচারীর আসা যাওয়ার পথে কোনো ডিস্টার্ব করে না। পাখিগুলোর জন্য আরো নিরাপদ পরিবেশ প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাখিগুলোকে আমরা কিন্তু কোনো ধরনের সেখানে ব্যবস্থা করি না, তারা নিজেরাই কোনোবার না কোনোভাবে সেখানে চয়েস করে তারা আসছে। এখন আমাদের উচিত হবে যে পাখিগুলোকে যেন আমরা ডিস্টার্ব না করি, তারা যেন স্বাভাবিকভাবে তাদের জীবনযাত্রা সেখানে নির্বিঘ্নে তারা তাদের জীবন অতিবাহিত করতে পারে। আমাদের সামান্য একটু অসুবিধা হলো, কিন্তু পাখিদের জন্য এবং আমাদের পরিবেশের জন্য এটি অত্যন্ত ভালো একটা বিষয়। চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের গাছে গাছে বাসা বেঁধেছে দেশি বাবুই পাখি। বিপন্ন প্রজাতির বাংলা বাবুই ও দাগি বাবুই দেখা না গেলেও কদাচিৎ মিলে দেশি বাবুইয়ের দেখা। শাকিলা জেসমিন, চ্যানেল আই। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
ওয়ালটন ফ্রিজ কিনে 10 লাখ টাকা পেয়েছে আনসার সদস্য জহিরুল ইসলাম। পঞ্চগড়ের বোদায় ওয়ালটন প্লাজায় জহিরুলের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন বোদাস থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আশরাফুল ও পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা। ওই সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের এরিয়া ম্যানেজার সালেহ আহমেদ এবং প্লাজা ম্যানেজার সুমন আলী। জহিরুলের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর পাটনায়। সংবাদের এই পর্যায়ে আবারও নিয়ে নিচ্ছি অশোক লিলেন রিফা দত্তস বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে। নীলফামারীর চিলাহাটি হলদিবাড়ি রেলপথের 75 ভাগ